আমাদের ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে চলেছি, আলোচনা চলতেই থাকবে। আজকে আবার আমরা একটু আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করি। সেটা আমাদের এই যে কটা এপিসোড এখন পর্যন্ত আমরা পোস্ট করেছি তার একটা তো আমরা আলোচনায় আনিনি। আমাদের আজকের আলোচনার বিষয় জনসংযোগ। এটা সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে যারা পড়াশোনা করে তাদের একটা আবশ্যিক অংশ, পড়াশোনার আবশ্যিক অংশ। কিন্তু যেটা প্রথমেই বলার আর কি, সেটা হচ্ছে যে জনসংযোগ নিয়ে যখন পড়ব, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো বিষয় নিয়েই যখন কেউ পড়াশোনা করছে, যে কোনো পেপার নিয়েই তুমি যখন পড়ছো, মানে যে কোনো পেপারই পড়ছো, পেপার মানে এখানে আমি যে পেপারগুলোর পরীক্ষা দিতে হয় তার কথা বলছি, সেই পেপারটার সম্পর্কে একটা সামগ্রিক ধারণা একদম শুরুতেই থাকা ভালো। তাহলে বাকি বিষয়গুলো বুঝতে বা জানতে সুবিধা হয়। মানে একটা খুব সোজা কথা বললে হয় এরকম যে, ধরো তুমি যদি একটা জায়গা সম্পর্কে জানো, ধরো সেটা সল্টলেক জায়গাটা সম্পর্কে তোমার যদি একটা ধারণা থাকে সামগ্রিক, তাহলে তার অলিগলি রাস্তাগুলো খুঁজে বার করাটা দেখবে তোমার কাছে অনেকটা তুলনামূলকভাবে সহজ হবে। এখানে ব্যাপারটা সেরকম। তাহলে আমরা প্রথমেই শুরু করি জনসংযোগ বলতে গেলে, এটা ইংরেজিতে বলে পাবলিক রিলেশনস। বি কেয়ারফুল, কথাটা কিন্তু পাবলিক রিলেশন নয়, পাবলিক রিলেশনস, ঠিক আছে? সংক্ষেপে পিআর বলে। যদিও কারোর মতে যে এটা সংক্ষেপে পিআর বলাও ঠিক নয়, কারণ পিআর মানে এটা একটা মানে পুরো কথাটা হয়ে যেতে পারে প্রেস রিলেশনস, কিন্তু পাবলিক রিলেশনস ইজ নট মেয়ার প্রেস রিলেশনস, মানে এটা শুধুমাত্র প্রেস রিলেশনস নয়, ফলে পিআর পুরো কথাটাই বলা ভালো। যাই হোক, সেই আলোচনা আমরা পরে আসবো। আগে হলো জনসংযোগ। খুব সাধারণভাবে বলতে গেলে জন মানে জনগণ, জনগোষ্ঠী। তাহলে একটা প্রশ্ন আছে যে জনগোষ্ঠী কাদের সঙ্গে, কার কোন জনগোষ্ঠীর সঙ্গে কি সংযোগের কথা বলা হচ্ছে। একদম শুরুতেই যদি বলি তাহলে হচ্ছে এরকম যে একটা সংস্থা বা ধরো একটা প্রতিষ্ঠান বা ধরো একটা সংগঠন, সেটা রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যাই হোক না কেন, যেমনই হোক না কেন, তার যে ভাবমূর্তি সেটা জনমানসে তৈরি করা। এই জনমানসটা ব্যক্তিটা কি সেটা আমি পরে আসছি। সেই ভাবমূর্তি মানে ইমেজ, সেটাকে ধরে রাখা, সেই ভাবমূর্তিকে আরো উন্নত মাত্রায় নিয়ে যাওয়া বা ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করা, এবং যদি কোনো কারণে সেটা সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের ইন্টারনাল কোনো মানে অভ্যন্তরীণ কোনো কারণে হোক, অথবা ধরো বাহ্যিক বা এক্সটার্নাল কোনো কারণে হোক, যদি ওই সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের ভাবমূর্তিতে কোনো আঘাত লাগে, ভাবমূর্তি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে পুনরুদ্ধার করা। এই যে সামগ্রিক প্রক্রিয়া, সেটারই নাম জনসংযোগ। কারণ জনসংযোগ হচ্ছে আসলে এমন একটি জ্ঞাপন প্রক্রিয়া, অবভিয়াসলি ইটস এ কমিউনিকেশন প্রসেস, যে জ্ঞাপন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের ভাবমূর্তি তৈরি করা হয়, ভাবমূর্তিকে ধরে রাখা হয়, ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করা হয়, এবং ভাবমূর্তিতে যদি কোনোভাবে কোনো আঘাত লাগে তাহলে সেটাকে পুনরুদ্ধার করা হয়। এবং এটা খুব মানে দারুণ ইন্টারেস্টিং একটা কাজ। আমি একটু আগে বললাম এই প্রতিষ্ঠানটা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, ব্যবসায়িক, অর্থনৈতিক, যেরকম খুশি প্রতিষ্ঠান, সংগঠন বা একটা সংস্থা হতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে এই জনমানুষ, জনটা সংযোগটা তো আগে বুঝে দিলাম। দেখো কথাটা পাবলিক রিলেশনস, মানে কথাটা হচ্ছে জনসংযোগ বাংলায়, আমি কিন্তু সংযোগটা আগে বললাম, আমি জনটা পরে বলছি। এই জনটা কারা? যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে প্রচুর মানুষ যুক্ত থাকেন, কেউ প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, কেউ পরোক্ষভাবে যুক্ত থাকেন। ধরো একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়, একদল আছেন যারা ওখানে পড়ান, যারা প্রশাসনটাকে চালান, প্রশাসনিক কাজকর্ম করেন। কিছু আছেন শিক্ষাকর্মী, হ্যাঁ, এই প্রশাসনিক কাজকর্মে যুক্ত, প্রশাসনিক কাজকর্মে যুক্ত নন আরো অনেক রকম কর্মী ওখানে আছেন, যারা ওই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কাজ করার বিনিময়ে মাস গেলে একটা বেতন পান। এরা প্রত্যক্ষভাবে যুক্ত। এরকম একটা সংস্থা বা প্রতিষ্ঠান সংগঠনের ভেতরে যারা আছেন, যারা এই কাজকর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, সংগঠন বা প্রতিষ্ঠান বা সংস্থা তো একটা কনসেপশন, এটা তো একটা ধারণা, এটার কোনো অবয়ব নেই। অবয়বটা যদি বলো তাহলে আসলে এর উপস্থিতি মানে তো এখানে যে মানুষগুলো কাজ করেন তাদের জন্যই এর একটা প্রাণ আছে, একটা সংস্থা বা প্রতিষ্ঠান, একটা সংগঠনের প্রাণ আছে। এই প্রত্যক্ষভাবে যারা এই কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা এই একটি সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের কাজকর্মকে এগিয়ে নিয়ে যান, তাদেরকে বলা হয় জনসংযোগে অভ্যন্তরীণ জনগোষ্ঠী, ইংরেজিতে বলে ইন্টারনাল পাবলিক। আর যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে আরো প্রচুর মানুষ পরোক্ষে যুক্ত থাকেন। তারা কেউ ওই সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠন যে কাজ করে তার জন্য প্রয়োজনীয় নানা সরঞ্জাম বাইরে থেকে সরবরাহ করে, অথবা তারা যদি ওই সংগঠন বা সংস্থা বা প্রতিষ্ঠান যদি কিছু উৎপাদন করে তাহলে তার বন্টন, তার বিপণনের দায়িত্বে থাকে বা সেগুলো কেনে। এরকম নানা দিক থেকে নানাভাবে প্রচুর মানুষ ওই সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের কাজকর্মের জন্য হয়তো নানাভাবে উপকৃত হন, এমনকি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই সবাই হলেন ওই সংস্থা বা সংগঠন বা প্রতিষ্ঠানের এক্সটার্নাল পাবলিক বা বাহ্যিক জনগোষ্ঠী। আমি জাস্ট দুটো উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। একটা ধরো, একটু আগে ইউনিভার্সিটির কথা বলছিলাম, ধরো একটা হাসপাতাল। সেই হাসপাতালের যারা ডাক্তার, যারা নার্স, যারা ওয়ার্ড বয়, যারা আয়া, যারা লিফটম্যান, যারা ধরো অফিস স্টাফ বা ম্যানেজারিয়াল স্টাফ, যারা ক্যান্টিন চালাচ্ছেন, যে ওখানে গেটকিপারের বা দারোয়ানের কাজ করছেন, এরা সবাই হচ্ছে এই হাসপাতালটা ইন্টারনাল পাবলিক, অভ্যন্তরীণ জনগোষ্ঠী। আর এই হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসছেন রোগীরা, তাদের পরিবার পরিজন, এই হাসপাতালে যারা বিভিন্ন মেডিসিন সাপ্লাই দিচ্ছেন, ওষুধ সরবরাহ করছেন বা চিকিৎসার নানা সরঞ্জাম সরবরাহ করছেন, যারা এই হাসপাতালে এক্স-রে মেশিন, ইউএসজি মেশিন, স্ক্যান মেশিন এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাইরে থেকে এসে পালন করছেন, যারা এই হাসপাতালে আলো সাপ্লাই করছেন, যারা এই হাসপাতালে আরো নানা যা সরঞ্জাম লাগে, সে আলফিন টু এলিফ্যান্ট বলতে যা বোঝায়, সেই আলফিন টু এলিফ্যান্ট যারা সরবরাহ করছেন, এরা সবাই হচ্ছে এই হাসপাতালের এক্সটার্নাল পাবলিক বা বাহ্যিক জনগোষ্ঠী। এমনকি ওই হাসপাতালকে ঘিরে ধরো কিছু দোকান গড়ে উঠেছে, ওই হাসপাতালের সামনে কেউ চা বিক্রি করেন, কেউ হয়তো মুড়ি বিক্রি করেন, ওই হাসপাতালের সামনে হয়তো একটা অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড গড়ে উঠেছে। এই যে এগুলো যারা চালান, এরা সবাই এই হাসপাতালের থেকে উপকৃত বা এই হাসপাতালের সঙ্গে পরোক্ষে যুক্ত, তারাই এরাও হচ্ছেন এই হাসপাতালের বাহ্যিক জনগোষ্ঠী। তাহলে প্রথম ভাবনা হিসেবে এটা ক্লিয়ার হয়ে গেল যে জনগোষ্ঠী ব্যাপারটাই, জনসংযোগ ব্যাপারটা কি, আর জনসংযোগে জনই বা কে, সংযোগী বা কি। এবং তুমি বুঝতেই পারছো, আমি শুরুতে বলেছি যে একটা সংস্থা বা প্রতিষ্ঠান বা সংগঠনের ভাবমূর্তি তৈরি করা, ভাবমূর্তিকে উজ্জ্বল করা, তাকে অবশ্যই ধরে রাখা এবং কোনো আঘাত লাগলে সেই ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার যে সামগ্রিক প্রক্রিয়া, সেটা জনসংযোগ। এই গোটা কাজটা জ্ঞাপন বা কমিউনিকেশন ছাড়া হতে পারে না। এই গোটা কাজটাই হলো আসলে কমিউনিকেশন বা জ্ঞাপনের একটা ধরন। এবং এটা বলাই হয় যে এই জ্ঞাপনটা কিন্তু আসলে একটা দ্বিমুখী জ্ঞাপন, টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ একটা প্রতিষ্ঠান, তার কর্তৃপক্ষ, সে তার ভাবমূর্তি, আমার ভাবমূর্তি তৈরি করতে হলে তো আমাকে আমার কথা আমাকেই বলতে হবে, তাই না? আমার কিছু কাজ আমাকে করে দেখাতে হবে, আমার কাজের মধ্য দিয়ে
আমার কথার মধ্য দিয়েই তো আমার ভাবমূর্তি তৈরি হবে। তাহলে একটা প্রতিষ্ঠান, সে তার অভ্যন্তরীণ জনগোষ্ঠী হোক আর বাহ্যিক জনগোষ্ঠী হোক, মানে তার নিজের কর্মী তাদের মধ্যেই হোক আর তার সঙ্গে বাইরে থেকে যারা যুক্ত তাদের মধ্যেই হোক, যদি নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে চায়, তৈরি করতে চায়, তাহলে তাদের সঙ্গে তো তাকে একটা কমিউনিকেশনে যেতে হবে, জ্ঞাপনে যেতে হবে, তাকে তো তার নিজের কথা বলতে হবে, তাই না? বা তার নিজের কাজের মধ্য দিয়ে কিছু নিজের ভূমিকা, তার ভাবনা, তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে হবে। ওইটা সবই তো জ্ঞাপন। এবং তার মধ্য দিয়েই আমার ধর যদি একটা সংস্থা থাকে, আমি যদি সেই সংস্থার কর্তৃপক্ষের কেউ হই, তাহলে আমার যারা অভ্যন্তরীণ জনগোষ্ঠীর সদস্য বা আমার যারা বাহ্যিক জনগোষ্ঠীর সদস্য, তাদের মধ্যে একটা আমার ভাবমূর্তি তৈরি হবে। সেই ভাবমূর্তি ধরে রাখতে হবে, তাকে ক্রমশ উজ্জ্বল করে তোলা, সবটাই কিন্তু আমারই দায়িত্ব। দায়িত্বটা পালন যেমন করবো, তেমন দায়িত্বটা কিন্তু খুব একতরফা দায়িত্ব হলে হবে না। জনসংযোগের ব্যাপারটাই হচ্ছে এরকম যে এই দায়িত্বটা পালন করতে গিয়ে আমাকে, আমি যাদের কাছে নিজেকে পৌঁছে দিতে চাইছি, আমার যে বাহ্যিক জনগোষ্ঠী বা অভ্যন্তরীণ জনগোষ্ঠী, মানে যাদের কাছে আমি আমার ভাবনাকে তুলে ধরতে চাইছি, দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে চাইছি, আমার ভাবমূর্তিকে তৈরি করতে চাইছি, বড় করতে চাইছি, উজ্জ্বল করতে চাইছি, আমাকে তাদের কথা শুনতে হবে। অর্থাৎ আমি একতরফা বলবো তা নয়। জনসংযোগ হচ্ছে বলার প্রক্রিয়া, শোনার প্রক্রিয়া। এই একটা ইংরেজিতে বলে ইন্টারাকশন, বাংলা একটা খুব কঠিন বাংলা আছে, মিথস্ক্রিয়া, মানে পারস্পরিক আদান প্রদানের একটা প্রক্রিয়া। একটা প্রতিষ্ঠান, একটা সংস্থাই বলো আর একটা সংগঠনই বলো, সে যেমন তার নিজের কথা, তার নিজের কাজের কথা, তার নিজের ভাবনার কথা তার বাহ্যিক জনগোষ্ঠী আর অভ্যন্তরীণ জনগোষ্ঠীর কাছে তুলে ধরবে, তেমন সেইটা তুলে ধরলো তার সাপেক্ষে সেই জনগোষ্ঠী তার কি প্রতিক্রিয়া, তার কি মতামত, সেটাকেও সে প্রতিবার্তা, ইংরেজিতে যাকে বলে ফিডব্যাক, সেই হিসেবে সেটাকে সে সংগ্রহ করবে, গ্রহণ করবে, বিবেচনা করবে। এবং তার ভিত্তিতে যদি সে মনে করে, তাহলে এই জনসংযোগে যে বার্তাকে সে, যে দৃষ্টিভঙ্গিকে সে যেভাবে ওই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছিল, প্রয়োজন হলে তার পরিমার্জন করবে, সংশোধন করবে, পুনর্বিন্যস্ত করবে। ফলে জনসংযোগ কিন্তু একটা দ্বিমুখী প্রক্রিয়া, ইটস এ টু ওয়ে কমিউনিকেশন বা টু ওয়ে অ্যাপ্রোচ, কখনোই এটা একমুখী জ্ঞাপন নয়। ওই জন্যই একটা খুব মজার কথা বলে, পরে কোনো একটা সময় বলবো, যে জনসংযোগ ঠিক ইয়ে নয়, প্রোপাগান্ডা বা একপেশে প্রচার নয়। মানে দেয়ার ইজ এ ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট ডিফারেন্স বিটুইন পাবলিক রিলেশনস অ্যান্ড প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা মানে একপেশে প্রচার, মানে ওখানে শুধু নিজের কথা বলে যাওয়া হয়, অন্যের কথা শোনা হয় না। ওর অনেক অভিজ্ঞতা আমাদের চারপাশে এখন আছে, বিশেষত রাজনীতিতে তো প্রচুর আছে। সেসব নিয়েও আমরা আস্তে আস্তে আলোচনা করব, যে কিভাবে আমাদের চারপাশে নানা রকম প্রোপাগান্ডা চালানো হয়, একপেশে প্রচার, কোনো বিরুদ্ধ মত, কোনো সমালোচনা, কোনো আমি যা বলছি, আমি যা করছি তা নিয়ে কোনো একটা অন্য ধরনের মন্তব্য, এগুলো সহ্যই করানো হয় না প্রোপাগান্ডায়। জনসংযোগে ঠিক উল্টো। জনসংযোগে সবসময় মাথায় রাখতে হবে যে যদি এমন হয় যে আমি যা বললাম সংস্থার হয়ে, তার একটা পাল্টা বক্তব্য কেউ কিছু বললেন, তার একটা সমালোচনা কেউ কিছু করলেন, বা আমি যা করলাম সেটাকে সবাই ঠিক গ্রহণ করতে পারলেন না, কারোর একটা অন্য মত এলো, তাহলে সেটাকে সমান গুরুত্ব দিয়ে আমাকে বিবেচনা করতে হবে। প্রয়োজনে আমি যেটা বলেছি, যে আমাকে জনসংযোগের আমার যে প্রক্রিয়া, আমার যে পরিকল্পনা, এটাকে নিয়ে নতুন করে ভাবতে হবে। এই কারণেই আজকের আলোচনাটা শেষ করি, জাস্ট ছোট্ট কথা বলে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে বলবো। যে জনসংযোগকে যদি খুব কার্যকরী এবং সফলভাবে প্রয়োগ করতে হয়, দেখো মানে আমার ইমেজ তৈরি করার জন্য আমি চারটে কথা বলে দিলাম, আমার বার্তা তোমাদের কাছে চলে গেল, মানে যারা আমার জনগোষ্ঠীর মধ্যে পড়তে পারে, বাহ্যিক বা অভ্যন্তরীণ, এটুকু হলেই আমার কাজ শেষ, মোটেই তা কিন্তু নয়। যে কোনো জ্ঞাপনেরই একটা বড় শর্ত আছে। শর্তটা হচ্ছে যে বার্তা পাঠিয়ে দেওয়াই যথেষ্ট নয়। বার্তাটা যাকে পাঠালাম, সে আমি যা বলতে চাইলাম, আমি যা বোঝাতে চাইলাম, সেটা সে বুঝতে পারলো কিনা, তার উপরে নির্ভর করে জ্ঞাপন সফল হলো কিনা, কার্যকরী হলো কিনা। ওইটাই আসল কথা। যে জ্ঞাপন সম্পন্ন হয়েছে এটা বড় কথা নয়, জ্ঞাপন সফল ও কার্যকরীভাবে সম্পন্ন হয়েছে এটাই বড় কথা।
এটা জনসংযোগের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে জনসংযোগেও এই জ্ঞাপন প্রক্রিয়াটাকে, বুঝতেই পারছো আমার কথা, তো আমাকে আমার জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হলে জ্ঞাপনের মধ্য দিয়ে যেতে হবে। 4টে ধাপ অনুসরণ করতে হয় সফল ও কার্যকরী জনসংযোগের জন্য। এটা খুব একটা বেসিক আইডিয়া। সেটাকে বলা হয়, এটা প্রথম ধাপটা হবে রিসার্চ, গবেষণা, যার প্রথম অক্ষর হচ্ছে আর। এই রিসার্চের মধ্য দিয়ে তোমাকে বুঝতে হবে যে তোমার অভ্যন্তরীণ জনগোষ্ঠী, বাহ্যিক জনগোষ্ঠী তোমার কাছে কি আশা করে, তোমার চারপাশের পরিবেশ কেমন, তাদের মধ্যে তোমার ভাবমূর্তিকে তুলে ধরতে গেলে তোমাকে কি বলতে হবে, কি ধরনের ভাবনার কথা পৌঁছে দিলে সেটা তাদের কাছে তোমার ভাবমূর্তি তৈরি করা বা তাকে উজ্জ্বল করার পক্ষে সহায়ক হবে। তোমার যারা প্রতিযোগী, মানে তোমার মতোই কাজকর্মে যুক্ত, এরকম তো আরো সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান থাকতে পারে, তারা কি বলছে তাদের কাছ থেকে যাতে বিশেষত বাহ্যিক জনগোষ্ঠী তোমার দিকে দৃষ্টি ঘোরায়, মানে তুমি যদি তাদেরও কিছু বাহ্যিক জনগোষ্ঠীকে উইন ওভার করে নিয়ে আসতে পারো, জয় করে নিয়ে আসতে পারো, তাহলে তোমার নতুন কি ভাবনার কথা বলা উচিত। এই সবটাই হচ্ছে এই রিসার্চের অন্তর্ভুক্ত, গবেষণা। সংক্ষেপে প্রথম অক্ষরটা আর, মাথায় রাখুন। এর পরের ধাপ হচ্ছে বলা হয় অ্যাকশন, মানে এটা আসলে কর্মসূচি, যে আমি এই গবেষণার ফলাফলের ভিত্তিতে আমি ঠিক করব, আমি কি করব, যেটা আমি আমার পরিচালন কর্তৃপক্ষ, ম্যানেজমেন্টকে দেব। তারা আমাকে বলবে যে হ্যাঁ, অ্যাপ্রুভ করবে আমার পরিকল্পনা, আমি জনসংযোগের দায়িত্বে প্রতিষ্ঠানের হয়ে, বা আমার একটা টিম আছে তারা দায়িত্বে। থার্ড হচ্ছে, এই ধাপটাকে আবার কেউ কেউ প্ল্যানিংও বলেন, প্রথম অক্ষরটা পি। তারপরের ধাপটা হচ্ছে কমিউনিকেশন, জ্ঞাপন, মানে যখন ওই অ্যাপ্রুভড পরিকল্পনাটা বা আমার কর্মসূচিটা অনুসারে আমি আমার প্রতিষ্ঠান, সংগঠন বা সংস্থার কথা, তার ভাবনা, তার দৃষ্টিভঙ্গিকে, তার ভূমিকার কথা আমি বিভিন্ন ধরনের বার্তার মধ্য দিয়ে আমার টার্গেট অডিয়েন্স, সেটা কখনো বাহ্যিক জনগোষ্ঠী, কখনো অভ্যন্তরীণ জনগোষ্ঠী, কখনো দুটোই, তাদের কাছে আমি পৌঁছে দেবো। এটাকে বলা হয় কমিউনিকেশন, সি। আর সবশেষ ধাপটা হলো, এই বার্তাটা যাওয়ার পরে আমাকে তাদের কাছ থেকে, একটু আগে যেটা বললাম, সে আমার বাহ্যিক জনগোষ্ঠী হোক বা অভ্যন্তরীণ জনগোষ্ঠী হোক বা দুটোই হোক, তাদের কাছ থেকে আমাকে প্রতিবার্তা, ফিডব্যাক সংগ্রহ করতে হবে, এবং তার ভিত্তিতে আমার নিজের জনসংযোগের প্রক্রিয়ার একটা মূল্যায়ন করতে হবে, ইংরেজিতে যাকে বলে ইভালুয়েশন, প্রথম অক্ষরটা ই। এই 4টে ধাপের মধ্য দিয়ে আমাকে যেতে হবে, রিসার্চ বা গবেষণা, অ্যাকশন বা কর্মসূচি, প্ল্যানিং বা পরিকল্পনা, দুটো একই। তৃতীয় ধাপ হচ্ছে কমিউনিকেশন, জ্ঞাপন। চতুর্থ ধাপ হচ্ছে ইভালুয়েশন বা মূল্যায়ন। সংক্ষিপ্ত নামটা খুব ইন্টারেস্টিং, খেয়াল করে দেখো, প্রথম অক্ষরটা আর, তারপরেরটা এ, তারপরেরটা সি, তারপরেরটা ই, মানে সংক্ষিপ্ত নাম হলো আরএসি, একবারে উচ্চারণ করলে রেস, যাকে বলা হয় দৌড়, দৌড় তো বটেই। আর না হলে একটা আরপিসি, যদি তুমি অ্যাকশনের জায়গায় প্ল্যানিং বলো। রেসটা খুব ইন্টারেস্টিং, কারণ রেস মানে যদি দৌড় হয়, দৌড় তো বটেই। আমি যখন আমার ভাবমূর্তি তৈরি করা বা তাকে উজ্জ্বল করার জন্য জনসংযোগে পদক্ষেপ নিচ্ছি, তখন আমি তো আসলে আজকের যে প্রতিযোগিতার দুনিয়া, সে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতার দুনিয়ায় আমার যারা প্রতিযোগী, তাদেরকে পিছনে ফেলে আমার ভাবমূর্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেদিক থেকে জনসংযোগ এক ধরনের দৌড় বা রেসি বটে। আজকে এইটুকুই, আবার পরের এপিসোডে দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।